রেকর্ড। ওকে, থ্যাংক ইউ। রেকর্ড দেন। রেকর্ড দিয়েছি, কথা বলেন। দর্শকবৃন্দ, আপনারা এই মুহূর্তে দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে 24 ডিজিটাল নিউজের পক্ষ থেকে সালাম শুভেচ্ছা জানাচ্ছি। সাম্প্রতিক ভাবনায় আমাদের সাথে আজকের প্রোগ্রামে কথা বলবার জন্য সুপ্রিম কোর্টের শিক্ষাজীবী সিনিয়র আইন 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 এবং সদ্য লেখক অ্যাডভোকেট, আমি অ্যাডভোকেট বদর স্যার আপনাকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমাদের এই আয়োজনে কথা বলছি স্যার, আজকে এই যে অস্থির আমাদের তেলের বাজার অর্থনীতিতে একটা প্রভাব পড়ছে। আমরা দেখলাম যে এবার কি কৃষি সেচের উপরে একটা নেতিবাচক প্রভাব পড়ছে। কৃষকরা ডিজেল সংকটে পড়েছেন। পাশাপাশি আজকে আমেরিকা নতুন করে গতকালকে সমস্ত বন্দরের উপর স্যাংশন দিয়েছে। তো আমেরিকার এই যে মানে ট্রাম্পের করা তার এই মানে ইরানকে কেন্দ্র করে বেপরোয়া মনোভাব এবং ইসরায়েলের নেতানিয়াহু যুদ্ধ থামানোর জন্য তুরস্ক এবং পাকিস্তান নতুন একটা কূটনৈতিক পলিসি দিকে যাচ্ছে। তো ইরানকে ঘিরে আমেরিকা এবং ইসরায়েলের রাজনীতি মানে তাদের টার্গেটটা কি? পাশাপাশি এই যুদ্ধটা যদি এইভাবেই নানান প্রক্রিয়ার মধ্যে কন্টিনিউ করতে থাকে, তাহলে বাংলাদেশে বিশেষ করে তেল সংকটকে কেন্দ্র করে আমাদের অর্থনীতিতে কি ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে? পাশাপাশি আজকে যে কৃষক কার্ড জনাব তারেক সাহেব মানে প্রধানমন্ত্রী কৃষক বিতরণ করেছেন, সেক্ষেত্রে তারেক সাহেবের কর্মসূচিকে আপনি কিভাবে দেখছেন এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি স্যার? মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে একটা আলোচনা শুরু হয়ে গেছিল পাকিস্তানে। আপনার 2 সপ্তাহ যুদ্ধবিরতি ঘোষণা হলো, আলোচনা শুরু হলো। সফল না হলে 21 ঘন্টার আলোচনার মানে কি? যারা এতদিন যুদ্ধ জি করেছে প্রায় 28 ফেব্রুয়ারি থেকে, তারা আপনার এক টেবিলে বসে এত সময় পার করা মানে কি? সেখানে কিন্তু কথাবার্তা হয়েছে, প্রস্তাব বিনিময় হয়েছে। জি স্যার। এই অবস্থায় আপনি হ্যাঁ। লক্ষ্য করেন, বৈঠক চলাকালে আপনার আব্রাহাম জি স্যার। সেই যুদ্ধ জাহাজটা এলাকায় পাঠাইছে ট্রাম্প। এবং জি এই 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 শুরুতেই আলোচনা শেষ হওয়ার সাথে সাথে ট্রাম্প ডিক্লেয়ার করছে যে ইরানি বন্দরগুলো অবরোধ করা হবে। মানে ফরমুজ প্রণালীটা আর বলতে পারে না, এই সাহস করে। এখন তো আমেরিকার ওইরকম নির্ভরতা নাই। তো এতে করে বাংলাদেশের যে প্রভাব, এটা তো আমাদের আমাদের পক্ষে এটা আমরা অনেকদিন সামলাইছি। আপনার এটা শুরু হয়েছে ফেব্রুয়ারিতে, মার্চ গেছে, মার্চের পরে এখন আজকে এপ্রিলের 14 তারিখ। আমাদের আমরা একটা একটা লম্বা সময় ধরে, এটা আমাদের জন্য কঠিন হবে। এখানে আমাদের ও স্যার। সরকারের পাশাপাশি বেসরকারি সেক্টর, জনগণ, হ্যাঁ প্লিজ। আমাদের কৃচ্ছ্রতা সাধনের দিকে যেতে হবে। এবং জি কৃচ্ছ্রতা সাধনের দিকে আমাদের অবশ্যই যেতে হবে। এবং অফিস আদালতে যেটা নিয়ন্ত্রণ করা, আহ, প্রধানমন্ত্রী তো আগেই টের পাইছেন, এটা বোঝা যায়। প্রায় 1 মাস আগে থেকে বাতি কম জ্বালানো, এই কথাগুলো বলছেন। এসি কত নাম্বারে রাখবেন, কত পয়েন্টে, সেটা বলা। আমাদের এগুলা সতর্কতার সাথে করা ছাড়া ঠিকাদারের উপরে আমাদের একটা ভালো দিক হচ্ছে যে গ্যাসে আমরা স্থানীয় গ্যাসের দিয়ে আমরা গ্যাস ব্যবহার করতে পারি, এই সেটা আপনাকে স্যার আপনার সামনে তুলে ধরি, বা ঢাকা শহরে 30 থেকে 35 লাখ অটো আছে। এই অটো গুলো তো daily 2বার করে ইলেকট্রিসিটি চার্জ দেয় তাদের ওই ব্যাটারিতে। যে এত আনলিমিটেড এই অটো সেক্টরটাকে এরাও তো মানে প্রচুর বিদ্যুৎ ম্যানেজমেন্ট। আমাদের এখানে সোলারে প্রচুর টাকা, ইটকল প্রচুর টাকা বিনিয়োগ করছে গত সরকারের এই 15.5 বছরে। এরকম একটা আউটপুট আনে নাই। আমরা তো বাইরে গেলে ইউরোপ আমেরিকা দেখি যে প্রত্যেকটা হাইওয়েতে সোলার ফিট করা থাকে, যাতে সোলারটা মেইন স্ট্রিমে আনতে পারে। আমরা এটা কার্যকর করতে পারিনি। তো এখন এই উদ্যোগগুলোর দিকে আমাদের খেয়াল দিতে হবে। বাংলাদেশেও সোলার প্রোডাক্টিভিটি প্রতিটা ছাদে, প্রতিটা হাইওয়েতে এটা সুযোগ আছে। কিছুটা হইলে তো আমাদের হবে। আমরা যদি চার্জারেরটাও যদি সাশ্রয় করতে পারি, খারাপ কি? বাংলাদেশে নিজস্ব গ্যাস আছে। আমাদের একটা একটা গুড সাইড আছে, প্রচুর গাড়িতে গ্যাস করা আছে, এটা গুড সাইড আছে। আমরা তেল পেট্রোলেরও, অকটেন পেট্রোলের একটা বড় অংশ গ্যাস সাপ্লাই সময় আমরা পাই, ওখান থেকে যে লিকুইডটা পাই সেটা থেকে হয়। সুতরাং আমরা আমরা একেবারেই যে মানে অচল হয়ে যাব তা না, কিন্তু আমাদের দাম হয়তো এক সময় না এক সময় বাড়াতে হবে। আর সাপ্লাই লাইনে যে তেল ডিজেল আছে, এগুলো আসলে আরো হয়তো কিছুদিন আছে, কিন্তু যুদ্ধ যদি আবার শুরু হয়ে যায়, তাহলে তো একটা খুব ভয়াবহ হবে। এবং এটা এখন
আসলে ইরান ইসরায়েল না, এটা মূলত ট্রাম্পকে আটকাইতে হবে। আমার মনে হয় আমেরিকান হাই অফিসার ডিপ স্টেটের বোঝা উচিত যে আমেরিকা এখন কিন্তু শুধু ইরানের সাথে লেগে যায় না, এই ঘটনাটাকে কেন্দ্র করে যে এম্বার্গো দিচ্ছে। আপনি বলেন ইরানের জাহাজ যে তেল নিয়ে যায় কার কাছে যায়? চীনের কাছে যায়। তো চীনা জাহাজে ইরান আমেরিকা আক্রমণ করতে পারবে? এটা ট্রাম্প বুঝা বলছেন না না বুঝা বলছেন আমি জানি না। ইরান তো 9,000টা স্যাংশন আছে ইরানের উপর। ইরানের উপর আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন এবং অন্যান্য দেশের স্যাংশন, টোটাল স্যাংশন ইউএন এরও আছে কিছু, টোটাল স্যাংশন 9,000 স্যাংশন। অত এমনিতেই এই স্যাংশনের কারণে অন্য কোনো দেশে তেল দেওয়া, অন্য কোনো জিনিস দিতে পারে না ডাইরেক্ট। রাশিয়া ইরান ছাড়া, চীন ছাড়া কেউ তার মাল কিনছে না এবং কিনতে পারবে না, তাকে মাল দিতেও পারবে না। তো এখানে জাহাজটা, তেলের জাহাজ কোথায় যাবে? চীনে যাবে। চীন কি ইউএনএ পেমেন্ট না করে ডলারে পেমেন্ট করবে? চীন কি ট্রাম্পের কথা কান দিবে? এই যে অবরোধের কথা ট্রাম্প এখন বলছেন, এইটা কার্যকর করা খুব কঠিন হবে। এটা যদি মানে তো চীনের কোনো আরো জটিল হচ্ছে, সেক্ষেত্রে ইউরোপিয়ান ইউনিয়ন, জাতিসংঘ সবাইকে সম্মিলিত হবে এই পরিস্থিতি সমাধান করবার জন্য কি এখন আন্তর্জাতিক ফোরামগুলোকে খুব জোর তৎপরতা চালানো উচিত? জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়ন, ওআইসি সহ সবাইকে সম্মিলিত হবে। অ্যাকচুয়ালি ট্রাম্প তো চীন, রাশিয়া ট্রাম্পের প্রতিপক্ষ, যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ, ঐতিহ্যগত প্রতিপক্ষ। কিন্তু ইউরোপ তো তার সাথে ছিল, আমেরিকার সাথে ছিল। সে তো ইউরোপকে সাথে নিচ্ছে না, নেটোকে তুচ্ছ-তাচ্ছিল্য করছে। এখন আমার মনে হচ্ছে যে এখন একটা টার্মোয়েল টাইম যাচ্ছে, আমেরিকার প্রভাব কমে যাবে। আমেরিকার প্রভাব কমে যাবে, হয়তো মধ্যপ্রাচ্য থেকে আমেরিকাকে চলে যেতে হবে। হয় আমেরিকাকে ইরানের সাথে রিকনসাইল করতে হবে, আমেরিকার সাথে ইরানের সাথে নেগোশিয়েট করতে হবে। ইরানকে আর স্ম্যাশ করা যাবে না। আপনি ধরেন বলছিল তোমার জমি দখল করবে, দেখছে এটা কঠিন হবে, পারবে না। এখন ভাবতেছে জমি দখল যেহেতু পারবো না, ইরান দখল করতে পারবে না স্থলযুদ্ধে, দেখি গিয়া ইয়েতে বা পানিতে কি করতে পারে। পানিতে তো হাজার হাজার মাইন পুঁতা, এই ডিটেক্টরটা ইরানিদের কাছে, জানে কোথায় মাইন আছে। এখানে আব্রাহাম লিঙ্কন আসুরা আর যে জাহাজে আসো, এটা তো তারা যাদেরকে হেল্প করবে না তাদের এসকর্ট করে, যদি এসকর্ট ছাড়া তো সম্ভব না। ইরানি এসকর্ট ছাড়া এখন হরমুজ প্রণালী পার হওয়া যাবে না। তো ইরানি এসকর্টই জানে কোন দিকে যাবে, রুটটা বা সেফ রুট কোন দিকে। তো এই হরমুজে কিভাবে গিয়ে ওরা কন্ট্রোল করবে? ওরা তো এখানে আক্রমণ করতে গেলেও ক্ষতিগ্রস্ত হবে। এবং অলরেডি তো আমার ধারণা একটা দুইটা জাহাজ, আমেরিকান জাহাজ বিব্রতকর অবস্থায় পড়ে আছে। এইটার আমি কোনো ফুলফুল দেখি না। তেলের দাম বাড়বে, তেলের দাম বাড়লে এই সারা বিশ্বে যে প্রভাব হবে, আমেরিকায় প্রভাব হবে। অলরেডি রোমান ক্যাথলিক যিনি পোপ কিন্তু কঠোর বক্তব্য রাখছেন যে আমরা যেটা গসপেল পাচ্ছি, উপদেশ পাচ্ছি, সেটা হচ্ছে শান্তির অন্বেষা, যুদ্ধের মাধ্যমে মানবতা বিরোধী অপরাধ, শিশুদের হত্যা, ছাত্রছাত্রীদের হত্যা, বেসামরিক এলাকা, স্কুল, কলেজ, হাসপাতাল, ধর্মীয় স্থান, সাংস্কৃতিক পীঠস্থান, ঐতিহ্যবাহী স্থান, এটা তো উনি কঠোরভাবে প্রতিবাদ করছে। এখন এর আগে যত যুদ্ধগুলো আমরা দেখছি সমসাময়িক সময়, অনেকগুলো লজিক থাকে যুদ্ধের। আমরা আমরা অনেক যুদ্ধ দেখছি, তার কিছু না কিছু লজিক থাকে। কিন্তু এইবারকার যুদ্ধে তো কোনো লজিক নাই। লজিকটা হচ্ছে তোমাকে আমি ধ্বংস করে দিব, তুমি পারমাণবিক। স্যার, দুইটা বিষয় বলছে। প্রথমত পারমাণবিক চুক্তি বা কর্মসূচি তোমাকে হবে, 3 নম্বর টোল আদায় যে তুমি করছো, এটাও তোমার ব্যক্তিগত এই ধরনের এই বিষয়ে তাকে করে ইসলামাবাদ বৈঠকে, ইসলামিক মিটিং এর যেটা দুটো আমেরিকার মূল ডিমান্ড হলো তোমার পারমাণবিক কর্মসূচি এই জায়গাতে প্রত্যাহার সরে আসতে হবে, পাশাপাশি হরমুজের এত পারবে না। টোল যদি আদায় করো তাহলে আমেরিকার সাথে জয়েন্ট ভেঞ্চার করতে হবে। এখন আসলে একটাই আসছে আমার কাছে, যেটা মনে হয় পাকিস্তানে যে বৈঠক হয়েছে, পাকিস্তানের বৈঠক ইরানিরা তদবির করে ঢাকায় রেখে, পাকিস্তানের বৈঠকটা আমেরিকানরাই পাকিস্তানকে দিয়ে করাইছে। তারা জানে যে পাকিস্তানের সাথে চীনের সম্পর্ক ভালো, সাম্প্রতিককালে চীন এবং ইরানের মধ্যে তেলের লেনদেন আছে, এটা জেনে বুঝে গেছে। ইরানিরা পাকিস্তানকে ধরে নাই যে ভাই তুমি আমেরিকার সাথে বসাই দাও। এটা ট্রাম্প মনে করছে হুমকি ধমকি দিয়ে আরো কিছু বেশি আদায় করা। ওদের এখন একটাই দাবি, হরমুজ যদি খুলে দেয় ইরান, হরমুজ করে দিলে সমাধান হবে। পারমাণবিক রাশিয়া খুব ভালো করে আমেরিকা জানে যে ইরান
এর আগে একটা চুক্তিতে সই করছে, আমেরিকা বেরিয়ে গেছে যে পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, বোমা তৈরি করবে না, এটা শান্তিপূর্ণ কাজে পারমাণবিক শক্তি ব্যবহার করবে। এবং আপনি জানেন এখন পর্যন্ত আন্তর্জাতিক যে পারমাণবিক কমিশন জাতিসংঘের অধীন, সেটা কিন্তু তার লোকজন কিন্তু ইয়েতে আছে, ইরানে আছে, রেগুলার তাদের পারমাণবিক গবেষণা কেন্দ্রগুলো পর্যবেক্ষণ করে, পরিদর্শন করে। সুতরাং এই উদ্বেগটাও একেবারে অহেতুক। এটা বরং ইসরায়েলের উপর করা উচিত, ইসরায়েলের দিক থেকে ঝুঁকি আছে। ইরান তো এই চুক্তিতে স্বাক্ষর করার পর আমেরিকা বেরিয়ে গেছে যে পরমাণু অস্ত্র বা বোমা বানাবো না, এই গ্যারান্টি যেটা আছে সেটা থেকে তো আমেরিকা বেরিয়ে গেছে। এবং সেখানে তো অন্যান্য ইউরোপীয় শক্তিগুলা ছিল, সেখানে জাতিসংঘ ছিল, এবং ইরান বেরোয় নাই এবং এই কমিটমেন্ট থেকে বেরোয় নাই। এখনো আন্তর্জাতিক পরমাণু কমিশনের তদারকি টিম ইরানে আছে এবং তারা মাঝে মাঝে কেন্দ্রগুলো পর্যবেক্ষণ পরিদর্শন করে। এখন আসলে সে চাপ দিয়ে চাচ্ছে হরমুজ প্রণালী খুললেই একটা মুখ রক্ষার রুমাল হয় আর কি, এর বাইরে কিছু নাই। সম্ভবত আর একটা আলাপ আলোচনার মধ্য দিয়ে নিষ্পত্তি বাংলাদেশকে হবে। বাংলাদেশকে আন্তর্জাতিক আমেরিকা সবাইকে ম্যানেজ করে রাশিয়ার থেকেও তেল বা পেট্রোলিয়াম আমদানির যে সুযোগটা রাশিয়ার থেকে ম্যানেজ করা, এবং বাংলাদেশের উপায় কি আছে বাইরের থেকে যে মানে পেট্রোল ডিজেল কালেকশন করার এখন রুট? এখন আমেরিকা রাশিয়ান তেলের উপর নিষেধাজ্ঞাটা লিফট করছে। রাশিয়ান তেল কেনার উপর যে ইয়ে ছিল, নিষেধাজ্ঞা ছিল আমেরিকার, সেটা প্রত্যাহার করছে। রাশিয়ান তেলে একটা সমস্যা আছে, রাশিয়ান তেল সরাসরি ব্যবহার করা যায় না, এটা আমাদের পরিশোধ করতে হয়, রিফাইন করতে হয়। তো সেটা ইন্ডিয়াতে রাশিয়ান তেল সব জায়গায় করাও যায় না রিফাইন, ইন্ডিয়াতে সিস্টেম আছে। ইন্ডিয়া থেকে তেল আসছে, রাশিয়া থেকে ইন্ডিয়া যে তেল নিচ্ছে, ইন্ডিয়া থেকে বাংলাদেশে তেল আসছে, আসছে এবং আরো আসবে, এটা আসবে। এইটা এই বিধিনিষেধের আওতায় পড়বে না। আমি আপনাকে একটা চান্স করছি, তারেক মানে বর্তমান গভর্নমেন্ট এই যে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, আবার এই যে কার্ডের কর্মসূচি করছেন, মানে এই 3 মাস দিয়ে প্রায় 2 লাখ মানুষকে কার্ডের অর্থনৈতিক সুবিধা দিচ্ছেন, কিন্তু বাংলাদেশের বাজেটে তো জাতীয় ইনকামের, রাষ্ট্রীয় ইনকামের পরিধি বাড়ে নাই। তাহলে সরকার এই অর্থের সংস্থান কিভাবে করবেন? এর সোর্সিং কোথায় স্যার? এটা আমাদের জাতীয় যে আমরা ভেটে মানে আমার তো ধারণা, আমার কাছে এই মুহূর্তে হিসাব নাই তো, মানে আমাদের তো ভেট 4 লক্ষ কোটি বোধহয় ছাড়াই গেছে এখন ভেট। এই দিয়ে আমরা ভবিষ্যতে বড় বড় মেগা প্রজেক্ট বাদ দিলেই হয়। এটাতে এখন আমাদের যে অবস্থা হবে এই তেল সংকটের কারণে মধ্যপ্রাচ্যে, আমাদের অনেক প্রবাসী ওয়েদার ফিরে আসতে পারে, এতে আমাদের আয় কমবে, আমাদের রপ্তানি ব্যাহত হতে পারে, গার্মেন্টস রপ্তানি ব্যাহত হতে পারে। এবং তারপরে আমাদের ধরেন এই তেল জনিত কারণে স্থানীয় উৎপাদন ব্যাহত হবে। এই সব মিলাই মনে করি যে অর্থনীতি একটা, এইটা আমরা যে গ্রোথ আশা করতেছি 3-এর উপরে, জুন পর্যন্ত সেটা 3 পর্যন্ত যাওয়াই মুশকিল হয়ে যাবে। তো যদি প্রবৃদ্ধি 3-এ না যায়, তাহলে তো মানে দারিদ্র সীমার নিচে লোক আসবে, আপনি তো দারিদ্রতাকে বের করে আনবেন। এখন কিন্তু কিছু আরো বেশি লোক, দরিদ্র লোক কত দরিদ্র হবে, এবং মানে একেবারে প্রান্তিক সচ্ছল লোক যারা, তারা দরিদ্র হয়ে যাবে। সুতরাং এই সময় ক্ষেত্রে এইটা আসলে জাতির খারাপ। ইউরোপে এই যুদ্ধকে পরিস্থিতির জন্য বাংলাদেশ তো আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের অবস্থান থেকে তো পাকিস্তান তুরস্ক কি রোল প্লে করতে পারে সেই জায়গাতে উত্তরণের জন্য? বিশেষ করে মধ্যপ্রাচ্য, তুরস্ক, পাকিস্তান এসব ফোরাম আছে, ফোরাম গুলোর সাথে বাংলাদেশকে একটা সমন্বয় করে প্রয়াস বা চেষ্টা চালায় বাংলাদেশ একটা ভূমিকা রেখে তার বাংলাদেশের নিজস্ব সংকট জন্য ভূমিকা রাখতে পারে। হ্যাঁ, বাংলাদেশের কতখানি আছে আমি জানি না। আমি আপনাকে আগে বলছি, পাকিস্তানকে আমেরিকা এঙ্গেজ করছে বলে আমার ধারণা। কারণ দুটো কারণে, একটা কারণ হচ্ছে পাকিস্তানের সাথে চীনের সম্পর্ক ভালো, পাকিস্তানের সাথে ইরানের সম্পর্ক বৈরী না, আস্থা আছে, বিশ্বাস নষ্ট হয়নি। তো চীনের সাথে সম্পর্ক তো লাগবেই, কারণ ইরান এখন চীনের তেল বিক্রি করে টিকে আছে। অন্যদিকে আপনার
তেহরান পাকিস্তান আস্থাবান এই জন্য যে এখন পর্যন্ত পাকিস্তান ইসরায়েলকে স্বীকৃতি দেয় নাই। এখন পর্যন্ত পাকিস্তান ইসরায়েলকে স্বীকৃতি দেয় নাই। অনেক মধ্যপ্রাচ্যের অনেক দেশ দিয়া দিচ্ছে, কিংবা অনানুষ্ঠানিক ভাবে এব্রাহাম অ্যাকর্ডে ঢুকে একটা চীনের ব্যাপারে পাকিস্তানের অবস্থান। স্যার কাতারের পাশাপাশি ওমান পর্যায়ে ইরানের সাথে ওমান এখানে আন্তর্জাতিক পর্যায়ে কাতার সে আসলো ওমানের অবস্থা। ওমান শোনা যাচ্ছে পাকিস্তানের সাথে আর ইরান যদি টুল নেয় ফরমুজ প্রণালীতে, তো ইরান ওমানকে বলে রাখছে যে ইরান এবং ওমান মিলে নিবে। কারণ অ্যাকচুয়ালি ফরমুজ প্রণালীটা কি? এটা একটা কানেক্টিভিটি বিটুইন পারস্য সাগর এবং ওমান সাগর, বুঝছেন না? এই দুইটার লিঙ্ক তো তো ফলে একাংশে ইরানের রাইট আছে, একাংশে ইয়ার রাইট আছে। ফলে ওমানকে তো ওমানের রাইট আছে, তাহলে ওমানকে তো নিতেই হবে। আর ওমান এই আলোচনায় তার একটা আছে। অ্যাকচুয়ালি ওমানের ইয়ে আছে, ওমানের আগেও এঙ্গেজ ছিল আলাপ আলোচনায়, এসব আলাপ আলোচনা ওমান আগেও এঙ্গেজ ছিল, কিন্তু আলোচনা থেকে তোরা বেরিয়ে গিয়ে আগের বার আক্রমণ করলো। আগের আলোচনা কিন্তু মধ্যস্থতা ওমান করছিল, সুইজারল্যান্ডের যে আলোচনা হয় এইটা আলোচনার পরদিনই আক্রমণ শুরু হয়। এবং লক্ষণীয় যে নরেন্দ্র মোদী 28 অক্টোবর আক্রমণ হয়, 27 অক্টোবর নেসেটে বক্তৃতা দেয়, গাজায় হামাসের আক্রমণের তীব্র নিন্দা জানায় এবং ইসরায়েলে ইরানের উপর হামলার অধিকার আছে বলে নেসেটে ইসরায়েলি পার্লামেন্টে বক্তব্য। তো ফলে এখানে সরাসরি ভারত ইসরায়েলের পক্ষভুক্ত হয়। এখানে তো ইরান মধ্যস্থকারী হিসেবে ভারতকে নিবে না, বরং এই সময় আপনি দেখবেন একেবারে নিশ্চিতভাবেই আমেরিকাকে সম্ভব হইলে ইন্ডিয়া সাহায্য করবে। ওদের সাথে 40 মিনিট আলাপ হয়েছে ট্রাম্পের সাথে, গত 24 ঘন্টার মধ্যে মোদির 40 মিনিট আলাপ হয়েছে। মোদি চাইবে যে ট্রাম্পের সাথে মিলে কোনো বাজিমাত করে তার যে দেশের অবস্থা সেটা ভালো করা। এইগুলা করতে গেলে ভারতের আখেরে সমস্যা বাড়বে। প্রতিবেশী দেশ সাথে যদি মানে ইরান তাকে যে সাহায্য করছে, বিনিময়ে মোদিরা যে গাদ্দারি করছে, চার বা পোর্টটা ভারতকে দিচ্ছে ডেভেলপ করার জন্য, এবং মানে ইরানি তেলের সরবরাহ দিচ্ছে, কিন্তু ইরানিরা কিন্তু ভারতীয়রা ইরানের ভিতর থেকে ড্রোন বানানোর কারখানা বানাইয়া ইরানের ভিতর ইরানি নেতাদের সেই ড্রোন দিয়ে মারছে ইন্ডিয়ানরা। 200 জন অ্যারেস্ট হয়েছে, একবারে প্রমাণাদি সহ। ইরানকে তো সতর্ক থাকার প্রয়োজন ছিল। এত এত এই পরিমাণ ভারতে এমপ্লয় গোয়েন্দা নজরদারির মধ্যে রেখে পরিস্থিতি ইরানকে ভারতের থেকে এমপ্লয় বা লোকজন এখানে নেওয়ার দরকার ছিল না। হ্যাঁ, প্রথম যে যুদ্ধটা হয়েছিল, এর আগে যে যুদ্ধটা, সেটা ভারতীয়দের ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু সেকেন্ড ওয়ারের আগে এরা ধরা পড়ে গেছে। বর্তমান যুদ্ধে ভারতীয়রা কোনো ভূমিকা পালনের সুযোগ মানে অধিকাংশ অ্যারেস্ট হয়ে গেছে, এবং এরপর থেকে ওরা সতর্ক। ইন্ডিয়ার সাথে ওরা লো প্রোফাইলে চলে গেছে, সম্পর্ক এক ধরনের শীতল সম্পর্ক। পাকিস্তানের উদ্যোগকে আপনি কি প্রশংসনীয় জায়গায় রাখতে পারেন বা আমরা পারি? পাকিস্তান চেষ্টা করে যাচ্ছে, আবার দ্বিতীয় দফায় একটা প্রোগ্রাম, একটা সিটিং এ বসানোর একটা ট্রাম্প বাগাড়ম্বর করতেছে যে চাপ দিয়া ও চাচ্ছে যে ফরমুজটা যদি ক্লিয়ার করে দেয় আরো বাড়াবে। পারমাণবিক অস্ত্রের কথা যেটা বলা হচ্ছে, এটা লজিক তৈরি করে। আপনার বয়স তো কম ছিল, ইরাকে যখন আক্রমণ করে মার্কিনীরা, তখন লজিকটা দিছিল ওদের কাছে রাসায়নিক অস্ত্র আছে, কেমিক্যাল উইপন। পরবর্তীকালে বিজ্ঞানীরা গবেষকরা বলছে ছিল না তাদের কাছে, অথচ একটা দেশ তারা দখল। স্যার 2004 সালে স্যার আমি কবি শামসুর রহমানের সভাপতিত্বে আমরা যুদ্ধের জন্য, যুদ্ধ চাই না শান্তি চাই কবিতা করেছি, যে 2004-এ অ্যাটাক করেছে। তখন তো আমি অ্যাক্টিভ আছি। ছিল যে ইরাকের কাছে কেমিক্যাল উইপন আছে, এখন বলছে পারমাণবিক বোমা বানান যাবে না, বানায় নাই তো। এর মধ্যেও তারা অনেকগুলা সম্পূর্ণ ফেক ছিল, মিথ্যা একটা ট্যাগ দিয়ে আপনার মধ্যে ইরাকের এই শক্তিটাকে আপনার সাদ্দামকে থামিয়ে দেওয়া, সাদ্দামকে মিথ্যা অপবাদ দিয়ে এখানে আসে। বিশ্বকে শোনেন, বিশ্বকে এবং বিভিন্ন দেশকে, জাতিকে, আমরাও বাংলাদেশে মূল্য দিচ্ছি। আমরা জুলাই বিপ্লবের সময় মূল্য দিচ্ছি, আমরা একটা বেটার চেঞ্জ পাইছি।
আমি মনে করি বিশ্বকে একটা ভারসাম্যপূর্ণ পরিবর্তনের জন্য একটা মূল্য দিতে হবে। যদি এই যুদ্ধে ইরানের ভূমিকাটা, এইটা ইরান না, এটা হচ্ছে মুস্তাদাফিন, সারা দুনিয়ার বঞ্চিত নিপীড়িত মানুষ, যাদেরকে এক সময় হাসিনা রাজাকারের বাচ্চা বলে উপেক্ষা করছেন আমাদের, তেমনি এই যে ট্রাম্প উপেক্ষা করতে চাচ্ছে, যে খ্রিস্টান আর ইহুদি ছাড়া, জাহানবাদী ছাড়া। আমেরিকা আমেরিকার নাগরিকদের ক্ষেত্রে সে উপেক্ষা করছে। আমেরিকার 64 থেকে 62% নাগরিকরা এটা যুদ্ধটাকে চায় না এই সময়ে, এবং আমেরিকার সাধারণ নাগরিকদের উপর আর ক্ষতিকর অর্থনৈতিক প্রভাব শুরু হয়ে গেছে। তারা সংকটে পড়ে গেছে। আমরা নানান ধরনের মানে আপনার সোশ্যাল মিডিয়া, বিভিন্ন মিডিয়া দেখছি আমেরিকার নাগরিক সমাজের উপরে ব্যাপক পর্যায়ে অর্থনীতির ক্ষতির সংকটে পড়ে গেছে। তারা তো মেজরিটি চাচ্ছে না, দ্রুত চাচ্ছে ট্রাম্প মানে তার প্যাভিলিয়নে ব্যাক করুক এবং এই অনৈতিক যুদ্ধ থেকে ট্রাম্প সরে আসুক। হ্যাঁ, তো এখন আপনি কি মনে করেন? আপনার মনে হয় এত ভাইস প্রেসিডেন্ট যে আসছিল আমেরিকান ভ্যান্স, তার টিম নিয়ে, আপনার কি মনে হয় আলোচনা ভেঙে দিয়ে প্লেনে উঠে গেছে? কিন্তু ওরে পাগল 6বার টেলিফোন করছে ট্রাম্প, ওরে 6বার টেলিফোন করছে ট্রাম্প। ট্রাম্প পারে নাই নেতানিয়াহুরে দিয়ে নেতানিয়াহুকে দিয়ে টেলিফোন করাইছে। আক্ষরিক অর্থে নেতানিয়াহু তার সাথে খারাপ ব্যবহার করছে, ওরে পাগল করে ফেলছে। কারণ ভ্যান্স কিছুটা, যেহেতু সে আগামীতে ইলেকশন করতে চায়, ট্রাম্পের কিন্তু মেয়াদ শেষ, বয়স শেষ, কোনো ফিউচার নাই, প্রসপেক্ট নাই, কিন্তু ভ্যান্সের ভবিষ্যৎ আছে। না, আপনার কি মনে হয় যুক্তরাষ্ট্রের আগামীতে প্রেসিডেন্ট হওয়ার জন্য একজন ইচ্ছুক একজন ব্যক্তি এই ইসলামাবাদ থেকে হুট করে প্ল্যান করে চলে যাবে? সারা দুনিয়া যেটাতে কনসার্ন, ইউরোপের একের পর এক মিত্র চলে যাচ্ছে, এবং আরব রাষ্ট্র, মধ্যপ্রাচ্য যারা তাদের মিত্র, পূর্বাপর মিত্র, তারাও এখন বিরক্ত, মিত্ররা বিরক্ত। তো এই অবস্থায় আমি তো মনে করি ভ্যান্স যায় নাই। আমাদের কাছে যা রিপোর্ট আসছে, ট্রাম্প আলোচনার মধ্যে 6বার টেলিফোন করছে, না পাইরা সে একবার নেতানিয়াহুদের টেলিফোন করাইছে, করে বলছে আপনি যা হয় এই জায়গায় এবং বাইরে উনি কি বলছে যে আমরা 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 অনেক দূর চলে গেছিলাম। তার মানে কি উনি শেষ পর্যন্ত পারে নাই, যেতে দেওয়া হয় নাই। হ্যাঁ, ভ্যান্স সলিউশনের কাছাকাছি, মানে কাছাকাছি জায়গায় চলে গেছে। ট্রাম্পের মাথায় আসছে যে আমি যদি ফরমুজি চালু করতে ইরানের কাছে, মানে তখন ডিলটা করলে ফরমুজটা ইরানিদের কন্ট্রোলে চলে যায়। তাইলে তো মানে এখন একটা উদ্দেশ্য ছিল ইরানের রেজিম চেঞ্জ করা, ইরানের গভর্নমেন্ট চেঞ্জ করা, এবং মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে বিপদমুক্ত করা, একচ্ছত্র কর্তৃত্বের অধিকারী করা। এরা তো মনে করেন গাজায় মানুষ মানে কোনো জবাবদিহিতা নাই, পশ্চিম তীরে মানুষ মানে কোনো জবাবদিহিতা নাই। ইরানের স্কুলে বাচ্চাগুলারে মেরে ফেললো 144টা 244 জন মেরে ফেললো, কোনো জবাবদিহিতা নাই। মানবতা বিরোধী অপরাধ করতেছে, এবং যেসব আপনার হুমকি ট্রাম্প দিচ্ছে প্রত্যেকটা আন্তর্জাতিক আছে। জাতিসংঘের ফোরামে কি ভবিষ্যতে আসবে এই ট্রাম্প নেতানিয়াহুর এই যে মানে আন্তর্জাতিক আইন ভঙ্গ করে, আইনকে উপেক্ষা করে এই ধরনের করি? ভবিষ্যতে আমি মনে করি সামনে জনগণের সামনে এটা শুরু হয়ে গেছে। কারণ রোমান ক্যাথলিক পোপ যখন কথা বলেন, উনি কিন্তু, আপনি জানেন যে রোমান ক্যাথলিক আমেরিকানরা, পপ কিন্তু ব্রিটিশ সিস্টেমে ওরা হচ্ছে ওরা ওরা বাপটিস্ট, তো ওদের গির্জা আলাদা, গ্র্যান্ড বিশপ আলাদা, কিন্তু রোমান ক্যাথলিক তো আমেরিকানরা। তা পুরা ইউরোপে মানে আমেরিকা রোমান ক্যাথলিক পোপের একটা বিরাট প্রভাব আছে। সে বলছে যে তুমি কোয়েস্ট ফর পিস, এটাই হচ্ছে বাইবেলের কথা, শান্তির অন্বেষা। একটা যুদ্ধ যেটা নারীকে মারছে, বেসামরিক এলাকায় ছড়িয়ে পড়ছে, আর যার কোনো নির্দিষ্ট লক্ষ্য নাই। কোন একটা স্বাধীন দেশ দখলকে ফেলা তো একটা যুদ্ধের লক্ষ্য হইতে পারে। আমার সাথে তার একবারে সুনির্দিষ্ট বিরোধ থাকলে সেখানে আমি কনসেন্ট্রেট করব। ইরানে কি মার্কিনীদের আটকে রাখছে, উদ্ধার করতে হবে? ইরানে কি এমন কোন জায়গা আছে যেখানে পারমাণবিক বোমা উদ্ধার করতে পারছে এই পর্যন্ত? আপনার পোপ যিনি ইতিপূর্বে তো ফিলিস্তিনির ব্যাপারে তো বিবৃতি দেন স্যার। এই নেতানিয়াহুর অনৈতিক যুদ্ধ তারা তো বিবৃতি দিয়েছিল এইভাবে ফিলিস্তিনিদের হত্যা করা হচ্ছে। এটার একটা গুরুত্ব আছে, সাথী আপনি ভুলে যাচ্ছেন। আপনি 2026-এ আছেন, পুরা ইউরোপ ট্রাম্পের বিপনা হরমুজ বাঁচাতেও যাব,
ট্রাম্পের আমেরিকার পরিসর ছোট হয়ে আসছে, সে কিন্তু শ্বাসকষ্ট হচ্ছে তার। ইরানের রাজত্ব হ্যাঁ। খুব ছোট, ইরানের রাজত্ব, ইরান হরমুজ প্রণালী মিডল ইস্টের মধ্যেই, তার পারিপার্শ্বিকতার মধ্যে সারা বিশ্বে ইরানের ডালপালা হ্যাঁ। ছড়িয়ে নাই। কিন্তু দেখেন আমেরিকা আছে 22টা শুধু, মানে আপনার আরবিয়ান গালফে, মধ্যপ্রাচ্যে 22টা ঘাঁটি আছে। এখানে আমাদের জানা 15,000-এর বেশি সৈন্য আছে। সারা দুনিয়ায় তো তার ইন্টারেস্ট আছে, সারা দুনিয়া ইন্টারেস্ট আছে। মানে সেখানে তো ট্রাম্প চ্যালেঞ্জে পড়তেছেন। হরমুজ প্রণালীর যে লক্ষ্যবস্তু করে সে যে অপারেশন ডিক্লেয়ার, কেউ আসে নাই তো তার সাথে, কেউ আসে নাই। তার জাহাজ দাওয়া খেয়েছে দেখলাম। চীনারা বলছে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে আমরা চীন এবং আমরা ইরান থেকে যে তাল আনি, এটা আইনানুগ, আমরা এটা আনবো, এবং ইরানের ফরমুজ প্রণালীতে বৈধ অধিকার আছে। এটা তার সীমান্ত সংলগ্ন, এখানে আমরা অন্য কারো কথা শুনবো না। তার মানে চীনা জাহাজ যাবে, আপনি চীনা জাহাজে কি আমেরিকা আক্রমণ করবে না? আপনি ধৈর্য নিতে পারেন চীনের জাহাজ ইরানে যাবে, ইরান থেকে আসবে, এটা আমেরিকা ধরতে পারবে না। তো এখন এখানে যদি চীনা জাহাজ দিয়ে আপনার ইরানের তেল আসে, আপনি তো আটকাইতে পারবেন না। সুতরাং আপনি ধরে নেন কিছুদিনের মধ্যে আবার বৈঠক হবে, এইটার একটা নিষ্পত্তি হবে, ইরান তো রাস্তা করেই রাখছে, ইরান তো বলেই রাখছে আমি ওমানের সাথে শেয়ার করবো। একদিকে ওমান, একদিকে ইরান, হরমুজ প্রণালীর একদিকে পারস্য সাগর, একদিকে তো নটিক্যাল এরিয়া অনুযায়ী একদিকে ইরান, একদিকে ওমান, তারা মিলেমিশে শেয়ার করবে, সমস্যা। জি, সে বাস্তবতার দিকে যাচ্ছে। আর আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি এই পরিস্থিতির কথা বলবার জন্য এবং বাংলার জন্য এই সংকটের থেকে সমাধান হতে পারে। আপনাকে কৃতজ্ঞতা। আবার আগামীতে দেখা হবে। অ্যাডভোকেট মাসুদ প্রদানি, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, অ্যাডভোকেট মাসুদ প্রদানিয়া, অ্যাডভোকেট মাসুদ প্রদানিয়া। জি, শুনতে পাচ্ছি, বলেন। আমি আপনার কাছে আসছি স্যারের বক্তব্য সূত্র ধরে, আবার কন্টিনিউ চেষ্টা চালাই যাচ্ছে যে আগামীতে সেকেন্ড একটা বৈঠক করার। কারণ আমেরিকার যে ভাইস প্রেসিডেন্ট, তিনি কিন্তু আগামীতে মেবি প্রেসিডেন্ট প্রার্থী হবেন। ভাইস প্রেসিডেন্ট বার্তা দিয়েছিলেন আমেরিকা, যিনি ডায়লগে আসছিলেন যে আমরা সমাধানের কাছাকাছি আসছি, কিন্তু উদ্ভট ট্রাম্পের টেলিফোন আর নেতানিয়াহু, যুদ্ধবাজ নেতানিয়াহু এই উল্টাপাল্টা প্রেশারাইজ ফোনের কারণে সলিউশনের জায়গাটা আবার সেটা ভেঙে গেল। এবং ইরান বলছে আমরা সমাধানের দিকে যেতে পারি, সেই সম্ভাবনা আছে, আমরা ডায়লগ করেই সমাধানের দিকে যেতে পারি। আমেরিকাতে যেহেতু যিনি ভাইস প্রেসিডেন্ট আসছেন, তিনি এহকাল জীবন শেষ, তার এহকালের ট্রাম্পের একটা উদ্ভট ট্রাম্পের তো আর প্রেসিডেন্ট নাই। তো ট্রাম্পের এই উন্মাদনা, নেতানিয়াহু বাড়াবাড়িকে আপনি কিভাবে দেখছেন? পাশাপাশি আমাদের সরকার এই সংকট মোকাবেলার জন্য চেষ্টা করছেন, তো সরকারকে এখন রাশিয়া থেকে পেট্রোল, ডিজেল বা বিকল্প জায়গা চ্যানেল আছে সেখান থেকে কালেকশন করে এই সমস্যার সমাধান করার দিকে হাঁটা উচিত। অ্যাডভোকেট মাসুদ প্রদানিয়া আলোচনা করেছে, আমি একটু ব্যতিক্রম আলোচনা করতে চাই বিষয়টা। আসলে আমেরিকা কেন এই ইসরায়েলকে প্রোটেকশন দিবে, অস্ত্র দিবে, সবসময় সহযোগিতা করবে, এই উদ্দেশ্যে তার লাভটা কি? সে তো সেখান থেকে কোনো ধরনের আপনার খনিজ তেল পাচ্ছে না, স্বর্ণ পাচ্ছে না, অন্য কিছু পাচ্ছে না, তাহলে কেন প্রোটেকশন দিচ্ছে? এটা একটা প্রশ্ন থাকে না? এটার মূল প্রশ্নটা কি? মূল সমস্যাটা কোথায়? মূল সমস্যাটা হচ্ছে ভেনেজুয়েলা কিডন্যাপ করছিল, মনে করছিল দ্রুত এখানে রেজিম চেঞ্জ করে এখানে তেল, এই হরমুজ প্রণালী দখল করা, এই তেল সম্পদটাকে এখান থেকে লুণ্ঠন করে কিছু। শুনেন, সেই জায়গায় সমস্যা নয়। সমস্যা কোন জায়গায় জানেন? আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমেরিকার নীতিটাই এরকম যে ইসরায়েলকে রক্ষা করতে হবে। তার কারণ আমেরিকায় এখন চালাচ্ছেই ইহুদিরা। আমেরিকার বড় বড় যে আপনার শিল্প কল কারখানা, আপনি সিএনএন, বিবিসি, এরকম বড় বড় নিজ দখলে। আমেরিকায় আপনার দেখবেন সবই ইহুদি, বড় বড় কোম্পানির এমডি এবং পরিচালক সবই তারা।
এবং যুদ্ধবাজ যে যে দেশ ইয়াগুলা আছে ম্যাক্সিমাম গুলা লবিস্টরা সবাই ইহুদি। কাজে ওই এখন ওখানকার আমাদের যেমন হিন্দুরা 10% ভোট আছে, ওখানে প্রায় ভোট। কাজে ওই ওই বিভিন্ন কারণে নির্বাচনে বিভিন্ন কারণে এখানে ওই যে ইহুদিদের একটা অবস্থান সেখানে আছে, ওই যার কারণে ইহুদি বিশেষ কইরা কোন যে কোনো চাপ না, যে কোনো সরকার আসুক না কেন আমেরিকার, ইহুদিদের কথা শুনতে বাধ্য হইতেছে। নাহলে $5 বিলিয়ন প্রতি বছর অস্ত্রের জন্য কি জন্য ইহুদিদের এই রাষ্ট্রটা কেন দিবে? এরা তো এই দেশ থেকে লাভ করতে পারছে না। বরঞ্চ দেখেন আপনি মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো থেকে তেল বিক্রির $2 বিভিন্ন দেশ থেকে পাচ্ছে মধ্যপ্রাচ্য, তাহলে ওদেরকে নিরাপত্তা দিবে, ওদেরকে অমুক করবে সমুক করবে, কিন্তু সার্বিক সহযোগিতাটা শুধুমাত্র এই ইসরায়েলকে করতে হবে কেন তাদের? আর এদের সাথে কি সমস্যাটা হয়েছে এখন, যে সমস্যা দাঁড়াইছে এখন বিশ্ব দাদাগিরি এখন আস্তে আস্তে তার খর্ব হয়ে যাবে। এরা আসলে আসছেই একটা কথা বলার জন্য, যুদ্ধকে তারা ইয়ে করতে চায় না। তা এক এক সময় এক একটা বক্তব্য দিচ্ছে, বক্তব্যের সাথে কোনো রকমের কাজের মিল পাচ্ছেন না। এখন আসলে আমেরিকা শূন্য হয়ে যাচ্ছে। তাদের যেই বৈদেশিক নীতি, এই নীতি এবং তাদের যেই আচরণ, তারা এই জন্য কোনো বন্ধুরাষ্ট্র, নেটো সহ কোনো বন্ধুরাষ্ট্র পাচ্ছে না, ইউরোপকে পাচ্ছে না একদম, যার কারণে অন্য কেউ তাদের কাছে আসতেছে না। এখন আপনি দেখবেন যে এখন এই কোন রকম যেটা বলছে যে সর্বশেষ আমরা যেটা শুনলাম যে ট্রাম্প ইরানের যে হরমুজ প্রণালী দিয়ে তারা একটা অবরোধ সৃষ্টি করবে, আসলে আদৌ এটা সম্ভব না। কারণ কোন দেশেই অলরেডি স্যাংশন দিয়েছে, কিন্তু চায়না জাহাজ ড্রোনটা চায়না দিয়ে অলরেডি চলে যাচ্ছে, এবং চায়না দেখতে চায় তাদের জাহাজে তারা অ্যাটাক করা। এটা কোনোভাবে তারা এটা কোন চায়না তো নিয়ে গেছে, তেল নিয়ে গেছে, এটা তো এটা রিপোর্ট হয়েছে, এটা দেখা গেছে, কিন্তু এরা পারবে না। তার কারণ না পারার কিছু কারণ আছে, কাউকে সে তো কারো সহযোগিতা পাবে না। বিভিন্ন দেশেও যদি তাদের ইয়ে আছে, বেজ আমেরিকান বেজ আছে, কিন্তু নেভাল বেজ আছে, কিন্তু কোথাও আটকাইতে পারবে না। আপনি বলেন জাপান কি করবে? এখন জাপান তো তাদের বন্ধু রাষ্ট্র, জাপানের তেলটা কোত্থেকে নিবে? এখন দক্ষিণ কোরিয়া তেলটা, জি আইন তো পারমিট করে না যে আমি আরেকটা দেশে তার জলসীমার উপরে আমি স্যাংশন কিভাবে। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো।